আসসালামু আলাইকুম। ইরানের ট্রিপল স্যাটেলাইট উৎক্ষেপণের মাইল ফলক অর্জন, কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবে না হিজবুল্লাহ। তাইওয়ানি ঘিরে চীনের ব্যাপক মহড়া, জামাত জোটে আরও এক দল, 11 দলের আসন বিন্যাস শুরু। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। সিরিয়ার পশ্চিম উপকূলীয় শহর লাতাকিয়া ও তার্তুসে প্রাণঘাতী সংঘর্ষের পর দেশটির সরকার সেখানে সেনা মোতায়েন করেছে। আলাউই সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃত্বে হওয়া বিক্ষোভ ঘিরে এই সহিংসতা ছড়িয়ে পড়ে, যেখানে অন্তত 3 জন নিহত এবং প্রায় 60 জন আহত হয়েছেন। দীর্ঘ 14 বছরের গৃহযুদ্ধ শেষে আন্তর্জাতিক পুনর্সংযোগ ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টায় থাকা প্রেসিডেন্ট আহমেদ আল শারার নতুন সরকারের জন্য এটি এক বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আইন বহির্ভূত গোষ্ঠী বেসামরিক মানুষ ও নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্যাঙ্ক ও সাঁজোয়া যান সহ সেনা ইউনিট শহরের কেন্দ্রে প্রবেশ করেছে। রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সানা দাবি করেছে, এই হামলাগুলো মূলত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতিত শাসনের অবশিষ্টাংশ দ্বারা সংঘটিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, পাথর নিক্ষেপ, ছুরি হামলা ও গুলিতে নিরাপত্তা সদস্য ও সাধারণ মানুষ মিলিয়ে অন্তত 60 জন আহত হয়েছে। বিক্ষোভকারীদের মুখোমুখি হলে সরকারপন্থী পাল্টা বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় এবং এক পর্যায়ে মুখোশধারী বন্দুকধারীরা নিরাপত্তা বাহিনীর দিকে গুলি চালায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। আল জাজিরার একটি দল লাতাকিয়ার আজহারি রাউন্ড অ্যাবাউটে নিরাপত্তা বাহিনীর উপর গুলিবর্ষণের দৃশ্য নিশ্চিত করেছে। একই সময়ে তার্তুসের বানিয়াস এলাকায় আল আনাজা পুলিশ স্টেশনে অজ্ঞাত হামলাকারীরা হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করলে আরও 2 জন নিরাপত্তা সদস্য আহত হন। এই সহিংসতা ছড়িয়ে পড়ে এমন সময়ে যখন আলাউই সম্প্রদায়ের হাজার হাজার মানুষ সিরিয়ার উপকূলীয় ও মধ্যাঞ্চলের রাস্তায় নেমে আসে সহিংসতা ও বৈষম্যের প্রতিবাদে। বিদেশে অবস্থানরত আলাউই ধর্মীয় নেতা গাজালের ডাকে এসব বিক্ষোভ হয়। তিনি হোমসে একটি মসজিদে বোমা হামলায় 8 জন নিহত হওয়ার পর বলেন, বিশ্বকে দেখাতে হবে যে আলাউই সম্প্রদায়কে অপমান বা প্রান্তিক করা যাবে না। ওই হামলার দায় স্বীকার করে সুন্নি গোষ্ঠী সারায়া আনসার আল সুন্না, যা আলাউইদের বিরুদ্ধে সাম্প্রতিক সহিংসতার ধারাবাহিকতার অংশ বলে মনে করা হচ্ছে। বিক্ষোভকারীরা সরকারের কাছে ফেডারেল ব্যবস্থা চালুর দাবি জানান, যাতে দামেস্কের পরিবর্তে আঞ্চলিক পর্যায়ে ক্ষমতা বিকেন্দ্রীকরণ হয় এবং সংখ্যালঘুদের বেশি স্বায়ত্তশাসন দেওয়া হয়। পাশাপাশি আলাউই বন্দীদের মুক্তির দাবিও তোলা হয়। গাজাল এক ভিডিও বার্তায় বলেন, আমরা গৃহযুদ্ধ চাই না, আমরা রাজনৈতিক ফেডারেলিজম চাই, আমরা সন্ত্রাস চাই না, আমরা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে চাই। এক বিক্ষোভকারী আলী হাসান বলেন, তারা শুধু শান্তিতে ঘুমাতে ও কাজ করতে চান এবং সহিংসতা বন্ধ না হলে ফেডারেল ব্যবস্থাই একমাত্র পথ। অন্যদিকে সরকারপন্থী পাল্টা বিক্ষোভকারী মোহাম্মদ বাক্কুর বলেন, নতুন সরকার প্রথম দিন থেকেই শান্তি ও সাধারণ ক্ষমার আহ্বান জানিয়েছে এবং সরকার বিরোধীরা দেশ পুনর্গঠনের পথকে নস্যাৎ করতে চায়। তার ভাষায়, সমগ্র জনগণ এক মানুষ, এক দেশ চায়, কিন্তু তারা বিভাজন, বিশৃঙ্খলা ও ব্যক্তির স্বার্থে ফেডারেলিজম চাপিয়ে দিতে চায়। ইরানের মহাকাশ কর্মসূচিতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হয়েছে, যখন দেশটি একযোগে 3টি দেশীয়ভাবে নির্মিত স্যাটেলাইট সফলভাবে কক্ষপথে স্থাপন করতে সক্ষম হয়েছে। রবিবার সম্পন্ন হওয়া এই উৎক্ষেপণকে ইরানের ইতিহাসে সবচেয়ে জটিল ও তাৎপর্যপূর্ণ মহাকাশ মিশনগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। পায়া, জাফর 2 এবং উন্নত সংস্করণের কাউসার স্যাটেলাইট, এই 3টি উপগ্রহ রাশিয়ার সোয়ুজ রকেটের মাধ্যমে ভস্তচনী কসমোড্রোম থেকে উৎক্ষেপণ করা হয় এবং বর্তমানে প্রায় 500 কিলোমিটার উচ্চতায় পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণ করছে। প্রতিটি স্যাটেলাইটই নিজস্ব আলাদা বৈজ্ঞানিক ও ব্যবহারিক মিশন নিয়ে কাজ করবে। এই 3টির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পায়া স্যাটেলাইট, যার ওজন প্রায় 150 কিলোগ্রাম এবং যা এখন পর্যন্ত ইরানে নির্মিত সবচেয়ে ভারী উপগ্রহ। এতে সংযুক্ত রয়েছে উন্নত মানের ইমেজিং ক্যামেরা, যা পৃথিবীর পৃষ্ঠের উচ্চ রেজলিউশনের ছবি ধারণ করতে সক্ষম। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভিত্তিক গবেষক দলের তৈরি জাফর 2 স্যাটেলাইট এবং একটি বেসরকারি ইরানি প্রতিষ্ঠানের নির্মিত কাউসার 1.5 স্যাটেলাইট এই মিশনের বহুমাত্রিক চরিত্রকে স্পষ্ট করে। এই স্যাটেলাইটগুলো মূলত বেসামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হবে এবং পানি সম্পদ পর্যবেক্ষণ, পরিবেশগত পরিবর্তন বিশ্লেষণ, কৃষি জমি ব্যবস্থাপনা, বন্যা ও ভূমিকম্পের মতো দুর্যোগে
যোগে দ্রুত তথ্য সরবরাহের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 3টি নতুন আকাশচক্ষু যুক্ত হওয়ার মাধ্যমে ইরান একটি আরও শক্তিশালী ও বিস্তৃত স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলতে চায়, যার লক্ষ্য দেশের যে কোনো অঞ্চলকে আরও ঘন ঘন পর্যবেক্ষণের আওতায় আনা এবং সেই তথ্যের ভিত্তিতে উন্নয়ন ও নীতি নির্ধারণে সহায়তা করা। এই সফল উৎক্ষেপণ উপলক্ষে তেহরানে সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সাধারণ নাগরিকদেরও অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা এই সাফল্যকে কেবল প্রযুক্তিগত অর্জন নয়, বরং জাতীয় আত্মনির্ভরতার প্রতীক হিসেবে তুলে ধরেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রী বলেন, এ ধরনের প্রকল্প জাতীয় ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, দূরবর্তী গ্রামে ইন্টারনেট সংযোগ থেকে শুরু করে দূষণ নিয়ন্ত্রণ পর্যন্ত। ইরানিয়ান স্পেস এজেন্সির প্রধান হাসান সালারিয়েহ তার বক্তব্যে ইরান রাশিয়া সহযোগিতার প্রসঙ্গ তুলে ধরেন এবং বলেন, এই সাফল্য প্রমাণ করে যে ইরানের জ্ঞানভিত্তিক ইকোসিস্টেম এখন পরিপক্ক, যেখানে বেসরকারি খাত ও শিক্ষা প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও এই উৎক্ষেপণ ইরানের প্রযুক্তিগত সক্ষমতা ও উদ্ভাবনী শক্তির একটি শক্তিশালী বার্তা বহন করে। হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, তারা কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবেন না এবং লেবাননের ভূমি রক্ষায় প্রতিরোধ চালিয়ে যাবেন। রোববার পূর্ব লেবাননের বালবেক শহরে প্রয়াত হিজবুল্লাহ নেতা হাজী মোহাম্মদ হাসান ইয়াগি এর স্মরণ সভায় দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে তিনি আবু সালিম ইয়াগির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বলেন, প্রতিরোধই ছিল তার সারা জীবনের পথ। তিনি উল্লেখ করেন, ইয়াগির আদর্শিক অনুপ্রেরণা ছিলেন আয়াতুল্লাহ সৈয়দ মোহাম্মদ বাকির আল সদর, ইমাম মুসা আল সদর, ইমাম খোমেনি ও ইমাম খামেনি। একই সঙ্গে তিনি লেবাননের জনগণকে বড়দিন ও পবিত্র রজব মাসের শুভেচ্ছা জানান এবং বিশিষ্ট আলেম শেখ রিদা মাহদির ইন্তেকালে শোক প্রকাশ করেন। শেখ নাঈম কাসেম বলেন, যুক্তরাষ্ট্রের নীতি ও ইসরায়েলের আগ্রাসনের কারণে লেবানন আজ অস্থিরতা ও ঝড়ের মধ্যে রয়েছে। 2024 সালের যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও ইসরায়েল লেবাননের উপর হামলা বন্ধ করেনি বলে তিনি অভিযোগ করেন। তার ভাষায়, হিজবুল্লাহর পথ সবসময় উজ্জ্বল ছিল এবং থাকবে। তিনি দাবি করেন, হিজবুল্লাহ ও ইসলামী প্রতিরোধ কেবল দক্ষিণ লেবানন নয়, পুরো দেশকে মুক্ত করেছে, যেখানে লেবানিজ সেনাবাহিনী, জনগণ ও অন্যান্য শক্তির সমর্থন ছিল। তিনি আরও বলেন, সংসদ ও সরকারের ভেতরে হিজবুল্লাহর ভূমিকা ছিল স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত এবং তারা রাষ্ট্র গঠনে অবদান রেখেছে। কাসেম বলেন, লেবানন এখন এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাওয়া অনুযায়ী পুরো দেশের নিয়ন্ত্রণ তাদের হাতে তুলে দেয়া, আর অন্যদিকে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হয়ে সার্বভৌমত্ব ও ভূমি পুনরুদ্ধার করা। তিনি জোর দিয়ে বলেন, হিজবুল্লাহকে নিরস্ত্র করার দাবি আসলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রকল্প, যদিও তা অস্ত্রের একচ্ছত্র নিয়ন্ত্রণ নামে উপস্থাপন করা হচ্ছে। যারা এই দাবি তোলে তারা লেবাননের স্বার্থ রক্ষা করছে না, বরং ইসরায়েলের স্বার্থে কাজ করছে বলে তিনি মন্তব্য করেন। যুদ্ধবিরতির 1 বছর পেরিয়ে গেলেও লেবানন বহু ছাড় দিয়েছে, কিন্তু ইসরায়েল একটিও প্রতিশ্রুতি রাখেনি বলে তিনি অভিযোগ করেন। তার মতে, দক্ষিণ লেবানন হারালে পুরো দেশই অস্তিত্ব সংকটে পড়বে, তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ রক্ষার দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, নিরস্ত্রীকরণের লক্ষ্য হলো প্রতিরোধ ধ্বংস করা, লেবাননের একটি অংশ দখল করা এবং বাকি দেশকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতিয়ার বানানো। তিনি আরও বলেন, ইসরায়েল তাদের আকাশ, স্থল ও নৌ হামলা বন্ধ না করা পর্যন্ত এবং সম্পূর্ণ প্রত্যাহার, বন্দী মুক্তি ও পুনর্গঠন সম্পন্ন না করা পর্যন্ত লেবাননের আর কোনো একতরফা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। বক্তব্যে তিনি আমাল আন্দোলনের সঙ্গে হিজবুল্লাহর সম্পর্ককে দৃঢ় ও অটুট বলে উল্লেখ করেন। শেষ পর্যন্ত তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তোমরা যা ইচ্ছা করো, আমরা আত্মসমর্পণ করব না এবং আমাদের ভূমি রক্ষা করব, কারণ দক্ষিণ ছাড়া লেবাননের কোনো ভবিষ্যৎ নেই এবং দেশ বাঁচাতে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। চীন তাইওয়ানকে ঘিরে ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে, যাকে তারা বাহ্যিক শক্তি ও বিচ্ছিন্নতাবাদীদের প্রতি কঠোর সতর্কবার্তা হিসেবে বর্ণনা করেছে। চীনের পিপলস লিবারেশন আর্মি সোমবার থেকে আকাশ, নৌ ও রকেট বাহিনী মোতায়েন করে লাইভ ফায়ার অনুশীলন চালায় এবং জানায়, মঙ্গলবার এই মহড়া আরও বিস্তৃত হয়ে দ্বীপটির প্রধান বন্দরগুলো অবরোধের অনুশীলনে রূপ নেবে। এই পদক্ষেপ এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র তাইওয়ানের জন্য $11.1 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে।
দিয়েছে এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ইঙ্গিত দিয়েছেন যে চীন আক্রমণ করলে জাপানও সম্পৃক্ত হতে পারে। বেইজিং এসব ঘটনাকে উস্কানি হিসেবে দেখছে এবং তাইওয়ান প্রশ্নে এটিকে নিজেদের রেড লাইন লঙ্ঘন বলে দাবি করছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, চীনের পুনরেকত্রীকরণ ঠেকানোর যে কোনো ষড়যন্ত্র ব্যর্থ হতে বাধ্য এবং বাইরের শক্তি তাইওয়ানকে ব্যবহার করে চীনকে নিয়ন্ত্রণ করতে চাইলে তা অঞ্চলকে যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দেবে। তিনি আরও দাবি করেন, তাইওয়ানের স্বাধীনতাকামী শক্তিগুলো দ্বীপটিকে এক ধরনের বারুদের স্তূপে পরিণত করতে প্রস্তুত। পিএল এর স্টান থিয়েটার কমান্ড জানায়, তারা তাইওয়ান প্রণালীর উত্তর ও দক্ষিণ পশ্চিমে বাহিনী কেন্দ্রীভূত করে স্থল ও সমুদ্র লক্ষ্যবস্তুতে অনুকরণমূলক হামলা চালিয়েছে। জাস্ট মিশন 2025 নামে পরিচিত এই মহড়ায় যুদ্ধবিমান, বোমারু বিমান, ড্রোন ও দূরপাল্লার রকেট ব্যবহৃত হচ্ছে এবং স্থলভিত্তিক চলমান লক্ষ্যবস্তুতে আঘাতের সক্ষমতা পরীক্ষা করা হচ্ছে। এই মহড়ার জবাবে তাইওয়ান সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কতা জারি করেছে এবং আকস্মিক আক্রমণ প্রতিহত করার প্রস্তুতি হিসেবে দ্রুত প্রতিক্রিয়া মহড়া চালাচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় চীনের একাধিক যুদ্ধবিমান ও জাহাজ দ্বীপটির আশেপাশে তৎপর ছিল। তাইওয়ান সরকার চীনের এই পদক্ষেপকে দায়িত্বজ্ঞানহীন উস্কানি হিসেবে আখ্যা দিয়ে আঞ্চলিক শান্তি নষ্ট না করার আহ্বান জানিয়েছেন। দেশটির পরিবহন মন্ত্রী সতর্ক করেছেন, এই সামরিক তৎপরতা আকাশ ও সমুদ্রপথের নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, লাইভ ফায়ারের জন্য চীন সাময়িকভাবে তাইপের আকাশ সীমায় ঝুঁকিপূর্ণ অঞ্চল ঘোষণা করায় বিকল্প ফ্লাইট রুট নির্ধারণ করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই মহড়ার ভাষা ও পরিসর আগের যে কোনো সময়ের চেয়ে স্পষ্টভাবে যুক্তরাষ্ট্র, জাপানের মতো তাইওয়ানের অনানুষ্ঠানিক মিত্রদের প্রতি শক্ত বার্তা দিচ্ছে। চীনার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই অনুশীলনের একটি বড় লক্ষ্য হল তাইওয়ানের গুরুত্বপূর্ণ বন্দর উত্তরের কিলুং ও দক্ষিণের কাওসিয়ুং কার্যত বিচ্ছিন্ন করার সক্ষমতা যাচাই করা। এতে পিএল এর অ্যান্টি অ্যাক্সেস ও এরিয়া ডিনায়াল ক্ষমতার অগ্রগতি স্পষ্ট হয়েছে। তাইওয়ান এই দাবি প্রত্যাখ্যান করে বলে আসছে যে দ্বীপটির ভবিষ্যৎ কেবল তার জনগণই নির্ধারণ করবে। প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিংতে জোর দিয়ে বলেছেন, আগ্রাসনের মূল্য বাড়িয়ে এবং নিজস্ব প্রতিরক্ষা শক্তিশালী করেই শান্তি নিশ্চিত করা সম্ভব। তার ভাষায়, শক্তির মাধ্যমেই স্থিতিশীলতা আসে আর তাইওয়ান সেই পথেই এগোবে। জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট আব্দুল হালিম আরও একটি দলের জোটে যোগ দেবার ব্যাপারটি নিশ্চিত করে বলেন, 10 দলের সঙ্গে আরেকটি দল নির্বাচনী সমঝোতায় যুক্ত হতে যাচ্ছে। শিগগিরই নাম জানানো হবে। আমরা যেন এই নতুন ঐক্যবদ্ধ ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার প্রত্যয় বিজয়ী হতে পারি, এই দোয়া চাই। সোমবার বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় আগারগাঁওয়ের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জামাত আমিরের পক্ষে মনোনয়নপত্র জমা দেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জুবায়ের বলেন, মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর বিষয়ে আমরা কোনো আবেদন করিনি। 11 দলের আসন বিন্যাস আজ বিকেলের মধ্যে জানা যাবে। আমাদের সবকিছু প্রায় সম্পন্ন, কিছুটা সময় লাগতে পারে। তিনি আরও বলেন, নির্বাচনের পরিবেশের জন্য নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল হতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। প্রতীক নিয়ে প্রশ্নে তিনি বলেন, এই নির্বাচন কোনো জোটবদ্ধ নির্বাচন নয়, তবে জোটের চেয়েও শক্তিশালী একটি সমঝোতা। আমরা সহ প্রতীক নিয়ে নির্বাচন করব। প্রতিটি আসনে একটি দল প্রার্থী দেবে, অন্যরা সমর্থন জানাবে। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন মিলে একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে। এখনও অনেক কাজ বাকি আছে। অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার সহ একটি সুন্দর নির্বাচনী পরিবেশ গঠনে সর্বোচ্চ পদক্ষেপ নিতে হবে। হাতে এখনো 42-43 দিনের মতো সময় আছে, বলেন জুবায়ের। আগামী সংসদ নির্বাচনে মিরপুর ও কাফরুল নিয়ে গঠিত ঢাকা 15 আসনে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এছাড়াও দলটির পক্ষ থেকে আরও একটি নতুন দলের জামাতের নেতৃত্বাধীন 10 দলীয় জোটে অংশ নেবার কথা নিশ্চিত করা হয়েছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।